সার্বত্রিক একটা অস্তিত্ব। কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন। তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, এবং যেরকম ভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন 5ই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল, সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকম ভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে এই মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি, বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে, এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার। জনাব ভাদুরী, আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে, কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে? আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা, বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে, ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা, সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে। আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তখ্তে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার, এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা, সেটা নিয়ে আসলে জনাব শাহের খান নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু আমি একদম শেষ প্রশ্নটা দিয়ে যদি খালেদ ভাই শুরু করি, যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়। বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি, তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু
এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে, এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয়, তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন, সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয়। কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই জনাব ভাদুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো, তারপর আমি প্রশ্নে আসছি। জি, খালেদ ভাই, আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকাকে মারানো উচিত না পা দিয়ে। এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না, আমি এটা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমাদের আজকে যে আলোচনার বিষয়, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত, আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু একদিনের ক্ষোভ না, এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? কারণ বাংলাদেশের মানুষজন দেখে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্সে দেখেছে, তার অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে, এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই। তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না, বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে, বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে। ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে, সেরকম কোনো রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই। তা সে যেটা করেছে, সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে, এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় $9 বিলিয়ন মতো, তাই না? তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে, যা যা মানুষজন করেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে লাইক এটা। জুলকারনাইন, আমি একটা জিনিস কি আপনার একটু জানতে চাইতে পারি কিনা, মানে আমরা কি ভারতীয় সরকারকে, অর্থাৎ মোদী সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি? এটা কি আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে? মানে মোদী সরকারকে তো খোদ ভারতেরই, মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচপুচ আছে, কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন, সে সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ, সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরী বললেন, কিন্তু আমি কিন্তু দেখাতে পারি যে সর্বশেষ নির্বাচন, আগের নির্বাচন, ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকুক, অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকারের হিন্দুত্ববাদকে তারা সমর্থন করতেছে। মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন, তাহলে আমরা ঢালাওভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা? আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন রকমের গ্রাজ আছে ভারতীয় জনগণের এগেইনস্টে। বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেইনস্টে। আবার আমরা যখন হিন্দুত্ব বলবো আর হিন্দু বলবো, বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস। উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস, উই লাভ our Hindu brothers and sisters. We live in a very harmonious way in Bangladesh. এবং একই জিনিস এটা আমাদের ভারতের প্রতিও একই রকমের আচরণ হওয়া উচিত। বাট বাংলাদেশে হিন্দুত্বের যে আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না, এটা ভারতে অনেকে সমর্থন করে না। মোদীজির যে সাপোর্ট আছে আপনার ভারতে, তার এখন বোধহয় রেটিং 63 to 64% মতো হবে, কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে। হি হ্যাড আ রেটিং তার কখনো 78% রেটিং ছিল, which we know. আমি যেই জায়গাটাতে দেখতে চাইছিলাম, আপনি দেখেন ভাদুরী নিজেও কিন্তু মানে কি বলে যে সোশ্যাল মিডিয়ামের বিভিন্ন ব্লেড ব্যবহার করে বিভিন্নভাবে কথা বলেন। ভারতের আরেকজন ধ্রুব রাঠি, তিনি কিন্তু শেখ হাসিনার সর্বশেষ সরকারের সময় বা সরকারের সবশেষ সময়ের মধ্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। প্রচুর বাংলাদেশি এবং প্রচুর ভারতীয় মানুষ তাদের দেখেছেন। আমরা যদি ভারতীয় লোকজন বলতে মোদির লোকজন বা এটা বুঝাই, তাহলে এটা একটু সরলীকরণ করা হয় কিনা, সেইটা আমি একটু
আজকে আমার সাথে আপনার সাথে আসার কিছুক্ষণ আগে আমার সাথে আকাশ ব্যানার্জির কথা হচ্ছে দেশভক্তের। আমি তাকে প্রায় 35 মিনিটের মতো লাইক উই হ্যাড এক্সচেঞ্জ, এবং আমি তাকে বোঝালাম যে বাংলাদেশের লোকজনের আসলে ভারত সরকারের যে অ্যাপ্রোচ অ্যাজ এ হোল, যেমন বাংলাদেশে এত গুম হলো, এত খুন হলো, আমরা কখনো দেখি নাই যে ভারত সরকারের ভারতীয় এম্বাসির পক্ষ থেকে কখনো একটা রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে অথবা কখনো একটা চিঠি ইস্যু করা হয়েছে যে ইউ টেক কেয়ার অফ দিস, আপনার সিকিউরিটি ফোর্সেসকে লাগাম ধরেন, গিভ স্পেস টু ইউর অপোজিশন পলিটিক্যাল পার্টিস। এরকম কিন্তু আমরা কখনো কিছু দেখি নাই। ভারত সরকার কখন প্রতিবাদটা জানালো? প্রতিবাদটা জানালো যখন ইসকন গিয়ে লাইক ইসকনের এই আপনার চিন্ময়ের উপরে যখন হলো, যে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো। এই যে ধরেন আপনার এই ধরনের অ্যাপ্রোচ গুলা, যে একটা বৃহৎ জনগোষ্ঠী নিষ্পেষিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদের বিষয়ে ভারতের যে সরকারের অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট। দে ডু নট কেয়ার। বাট যখনই ইসকনের একজন ব্যক্তি, একজন পুরোহিত, তাকে অ্যারেস্ট করা হলো, দেন দে ওয়েন্ট অন ফায়ার। এই যে ডিফারেন্স, এটাই তো আসলে বলা যায় যে ভারত সরকারের বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অ্যাপ্রোচটা কি। ওকে, আমি দুইটা বিষয় শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আসলে ইসকনের লোক বলে করা, কারণ ইসকন নিজেই যখন তাকে ওর লোক বলতেছে না, বলা হইতেছে যে জুলাই মাসে সেটা বাদ হয়ে গেছে, সেইটা আসলে বেশি সামনে আসা দরকার। আরও দুইটা বিষয় আমি আপনার নজরে আনতে চাই, সেটা আমি জনাব ভাদুরীকেও জানতে চাইবো আপনি বলার পরে, যে আপনি বলছেন যে কিন্তু আপনি যদি জুন জুলাই আগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন, আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার, ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই। তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই, এইটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন, কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে, সেইটা তারা আটকে রেখেছেন। এটা আমি একটা দেখি। দুই, আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী। তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না, তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না, নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে। এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়, এরকম আমরা মনে করতে পারি কিনা? স্যার, এটা আপনি বলার পরে আমি একটু ভাদুরীকে জানতে চাই। আমি আপনাকে একটু রেসপন্সটা দেই। আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্স দেই। শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না। উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, উনি বাসায় আছেন, ওনার সিকিউরিটি আছে, সবকিছুই আছে, এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে 10 জনের ঘরে গিয়ে আগুন দাও, 10 জনের মাথা বাড়ি দাও। এই ধরনের লাইক উগ্রতা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন। এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো, তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো? বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডারও তাদেরকে পাঠায় নাই যে তোমার দেশে বসে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী বলতেছে। একটা করে কথা শুনি, আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন? এরকম কোনো ছবি বা এরকম কোনো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল দু একটা পত্রিকাতে, এরকম এসেছে। খুব সম্ভবত, আমি ঠিক শিওর না, বাট আমি এই রিপোর্টটা পড়েছি। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার মতো একজন, যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফড একজন মানুষ, তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব? ভারতেরও কোনো মিডিয়া, আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তুলে নাই। এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন, এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় রিপোর্ট করেছে। আমি এই মুহূর্তে আমার স্মরণ পড়তেছে না কে বলেছে। আমি সেই রিপোর্টটা দেখেছি, কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার বিবেচনায় সেটাকে একটা না, এর জন্য আমি আই ক্যানট ভেরিফাই দ্যাট। আমি পড়েছি, সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি ওখানে পার্কে ঘুরতে পারেন অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ দেয়ার, এবং ওখানে বসে উনি তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। আমার মনে হয় না যে জুলকারনাইন, আমার মনে হয় যে আপনার কাছে বরং আমি এই আহ্বানটা করতাম যে জুলকারনাইন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যখন যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেইটার বিষয়ে আমরা অনেক ডিপ কিছু জানতে পেরেছি। আমার মনে হয় মানে আমার প্রশ্নটা আমার মনে মনে ছিল যে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শেখ হাসিনা এখন কেমন আছেন, কি করছেন। আমার ডিসকন্টেন্ট আপনি দেখেন যে আমি যেটা দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে। তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই, কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না, এই কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না। এটা হচ্ছে আমার রিডিং। এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না, এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি। শেখ হাসিনা যে বাসাতে থাকেন ভারতে, সেই বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন, এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন। সুতরাং ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো, তাহলে কেন তারা ওখানে যেত?
আমার কাছে মনে হয় যে জুলকারনাইন, আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত। আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান, তাহলে আমি, কারণ মুজিবার মনিরুলের কথা আমিও শুনেছি, কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে। বরং আমি একটু ভাদুরীর কাছে যাই এবং ভাদুরীর কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে, সে হিয়ার্সে কথা যত বলতেছে, শেখ হাসিনা কোথায় আছে, কি করতেছে, শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে, কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তার ওয়ারেবর জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনীহা, নাইলে সরকার থেকে বাধা দেওয়া হয়েছে, এরকম কিনা ঘটনাটা আসলে। আমি হ্যাঁ না শেখ হাসিনা কিন্তু আপনি গত পরশু দিনে নিউ ইয়র্কে একটা ভাষণ দিয়ে আসছে। কে সরি, কে শেখ হাসিনা গত পরশু দিনে নিউ ইয়র্কে তার লোকজনের সামনে আপনার লাইক অডিওতে না না, সেইটা হচ্ছে যে একজনকে ফোন করছে, সেই ফোনটা একটা নিউ ইয়র্কে এবং ডেনমার্কে দুইটা জায়গায় বাজানো হয়েছে। আমি আপনাকে স্যার, আমি যেটা বলতে চাইতেছি, দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত, মানে আমি এইটাই একটু ভাদুরীর কাছে জানতে চাইছিলাম যে সেইটা এটা ভারতীয় মিডিয়ারই একটু আনাউন্স করা দরকার। এবং আমার জুলকারনাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকারনাইনও এটা একটু দেখে, কারণ আমরা এই যে মুজিব, মনিরুল এদের কথা আমরা শুনি, কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই নাই। আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে, এটা একটু বলে রাখি, যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার ক্যাবিনেট সাজায়া বসছেন, শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে। বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট। আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন, আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো। আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই, ভাদুরী, আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াইতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়, এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম যখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি,
এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। ভাদুরী, আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরী যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সাহেব সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, এই আবারও আমি আবার আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি জুলকারনাইন স্যার ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়। একটা গান, একটা আস্ত গান, যেটা কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা Right. প্রত্যেকেই তাকে চেনেন, Right. সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে, এরকম ভাবে বলাটা, আচ্ছা। মানে আমি তো ভারতের লোক। না, খালেদ ভাই, বেশি মানে আমি তো কত ভাবি। ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে এই- ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আমার আসলে প্রিয় তো না ভাই, আমার প্রিয় না, আপনি আমাকে বুঝতে পারেন না। আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না, 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে? এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা রাখি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে, এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না